পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই যমুনা সুরমা নদী ঘাটে এই মধুমতি নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে একদিনেও কবিতার পছন্দ বটে একদিনেও কবিতার পছন্দ বটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে এই মধুমতি দান ছিঁড়ে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীলেও কবিতার পছন্দ বটে এক নীলেও কবিতার পছন্দ বটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে আমার মন গান গেয়ে যায় হে আমার দেশ হে আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী ঘাটে চলে যায় কত স্মৃতি স্মৃতি কাঁদে বুকে শুধু হতাশা কত ঢেউ ফিরে এসে চলে যায় ফিরে ভালো চর ব্যথা নিয়ে রয় শুধু পড়ে কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিকে তবুও প্রকৃতি তরে হাসি মুখে ডাকে একদম ঠাট্টা হয়েছিল সকাল থেকে একটা এই মামার চাইতে এই কানা মামা এই মামার চাইতে কানা মামা কথাটা বুঝি না যা রোজ কমছে কম 8-10 আউন্স মাল পেটে না পড়ে যার তার আমার আস্থানা দিচ্ছে তুমি মদ খেতে? হ্যাঁ আমি মদ খেতাম পকেটে মারতাম পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিং
ওরাই আমাকে শিখিয়েছে, বাধ্য করেছে এই পথে চলতে। ওরা কারা? সভ্য সমাজে বাস করা কয়েকটি মুখোশধারী শয়তান, যারা রাতের অন্ধকারে মুখো টাকা ইনকাম করেই গড়ে তুলেছে আকাশ স্বাধীন। গরিব মানুষের পাথর ভেঙে দেহে রক্ত চুষে বড় বড় কলকারখানার মালিক ওদের উপর আমি চরম প্রতিশোধ দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। প্রকাশ্যে দিনের আলোয় একটা মার্ডার করতে গিয়ে পুলিশের হাতে আমি ধরা পড়ে গেলাম। মার্ডার? হ্যাঁ দারোগা বাবু, আমি মার্ডার করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। এই দেখুন আমার হাতে রয়ে গেছে এখন রক্ত মাখা ছুরি, সারা দেহে ঘাম পড়ছে, চোখ দুটো দাও দাও করে চলছে। এই কাকে কি বলছো? এটা তো জেলখানা। ও আমি তো ভুলে গেছিলাম ভাই, এটা যে জেলখানা। হ্যাঁ সত্যই কি তুমি মার্ডার করে জেলে এসেছো ভাই? হাসি তোমায় দেখি, তোমার কথাবার্তা শুনি, তোমার মতো মানুষ জেল থাকবার মতো অপরাধ করে পারে বলে মনে হয় না, কিন্তু কেন তুমি জেলে ভাই? বলো না ইয়ার। তবে শুনবে ভাই কেন আমি জেলে এলাম? শুনবে এই মালিনীর চোখের হতভাগ্য গৌতম সেনের জীবন কাহিনী শুনবে, দুটো তাজা গোলাপ আকালে ঝরে পড়ার কাহিনী। হ্যাঁ আমি শুনবো, বলো না ইয়ার বলো। তবে শোনো সেই কাহিনী মন গড়া গল্প নয়, এক মিথ্যা অবস্থার কাহিনী নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের জীবন তুলে। ইয়ার এসো বলছি সেই কাহিনী। রকম সেরকম কিন্তু ভালো লাগছে না, কথাটা আমি কথাকে জানিয়ে কিছু হয়ে গেলে আমাকে আর দুষতে পারবে না। না আমি বলেই দেব, দিদি ভাইয়ের পরীক্ষার সময়ের মাত্রা কলেজের সব ছেলের সাথে দুর্বল। নীলুদা করো কি ভাই, আমি যে তোমাদের চাকো। বলো নীলুদা, তুমি আমার কাছে আসো, বাবা তো উত্তমের সম্পর্কে বলবে না তো? আমার কাছে সব লুকোলে কি হবে দিদি ভাই? আমি কিন্তু সব জানি। সারা রাত্রি জানালার কাছে বসে আমি তোমাদের সব কথা শুনিব। নীলুদার কথা ছেড়ে দাও, বেল পাকলে আবার কাটি। তবে একটা কথা, মাস্টার মশাইয়ের সঙ্গে রাত্রিতে যে কথাগুলো হয় সেগুলো ভিচির করে না বলে একটু জোর গলায় বলো। আমি যেন জানালার কাছে বসে তোমাদের রক্ত আলাপ শুনতে। বুঝেছি, বলবে না এই তো? তাহলে আমি কথাকে খুব হবে। সত্যি কথা বলতে কি দিদি ভাই, অনেকদিন তোমার দিদিবার মুখখানা দর্শন করি কিনা, তাই তোমাদের রস আলাপ শুনতে আমার খুব ভারী মজা। যাচ্ছি সাঁতার দিতে গিয়ে যেন আবার ডুবেছ কি মরেছ, কথাটা মনে থাকে যেন।
one thing. আমি একটু মদ ওই শালা জোর করে আমার গলায় ঘপ ঘপ করে আর আমি কখনো খাবো না। এ তোমার গা ছুঁয়ে রক্ষা করো নীলুদা। তোমার ওই গান্ডার একটা খাই আমার আচরণ ঠান্ডা হয়ে যাবে। এই মেয়ে মানুষের কাছে তোমার মাথা আমি মা কালে দিতে মদ আমি খাইনি। খাওনি না? এপ্রিল ফুল মানে আজ 1 এপ্রিল, লোক ঠকাবার দিন। তাই আমি তোমার দিদি ভাইকে ঠকাবার জন্য একটু বটে বটে। হ্যাঁ দেখি দেখি তোমার মন দেখি। মাস্টার মশাই কি ফুল বললে যেন? এপ্রিল ফুল। গোলাপ গাঁদা হেনা কত কিছু ফুলের নাম শুনেছি, এমন পিঠ ঘুটে ফুলের নাম তো বাপের জন্মেও শুনিনি। আর বুঝাতে হবে না দিদি ভাই, আমি সব বুঝে নিয়েছি। এ কি ফুল যেন বললে? এপ্রিল ফুল। এপ্রিল ফুল। এপ্রিল ফুল হয়েছে তো? শেষ পর্যন্ত আমার মনে থাকবে তার সে কুদাকুদি ধরে নি ইঞ্জেরি ফুল। কি মজা কি মজা! ইঞ্জেরি ফুল ইঞ্জেরি ফুল ইঞ্জেরি ফুল। আসল কথা বাবা ফোনে যাবে, কালি পরীক্ষা শেষ হলে তার কাছে চলে যাবে। কেন? বিয়ে হবে। বলো কি এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবে? না না বাবা না, বাবা ভালো বয়স। 3 দিনের পর ভালো একটা লগ্ন আছে, তাই বাবা কালি পরীক্ষা তুমি কি যাবে? বাবার আদেশ। তোমার বাবার পছন্দ করা বরকে বিয়ে করতেই হবে। পারো? আমার আদেশ দিতে হবে। আমার বাবার অবাধ্য বলে আমি কথাটা আগে বলা তোমার উচিত ছিল। আজ শুনে হাসতে পারছো বিশ্বাস করতে? সেই সঙ্গে এভাবে মানুষকে চলাতে হয়? আমার তো হৃৎপিণ্ডটা একেবারে পাস হয়ে গেছে। দিদি ভাই এসে গেছে। তোমাদের ওয়াজ হয়ে গেছে আর কষ্টার জুতা আমার পিঠে। এই ফাঁকে তাহলে আমি আস্তে করে কেটে পড়ি। কোথায় যাবে বা সাধন? এই পথ ধরে এই ঘরে আসলে ধরা পড়ে যাবো। তাহলে উপায় একটা আছে। চক্করি বলো না নীলদা, কি উপায় আছে? তোমার পথে এসে পড়লে আমার মহা বিপদ হয়ে যাবে। এই তুমি একটু বসেই বসো।
আমি এই গামছা দিয়ে তোমার পিছনে ঢাকা দিয়েছি। আর দিদি ভাই তোমার ওপর বসে পরীক্ষার পড়া পড়ি। এই তাপর তাপর এক কথা ওই দরজার কাছে গিয়ে বলে দাও, দিদি ভাই চৌকির ওপর বসে পরীক্ষার পড়া পড়ছে। হু ক্যান রাইট একটি রেলগাড়ি, এ ম্যান একটি তোমার বুদ্ধিকে তারিফ করতে হয়, কিন্তু নীলদা শেষ পর্যন্ত মেয়ে ছেলে আমার পিঠে বসবে। আরে না হলে যে কর্তার জুতা তোমার পিঠে পড়বে বাবা। তার চেয়ে মেয়ে ছেলেকে চোখের সাথে নিয়ে আমি রেডি নীলদা। হ্যাঁ না আমার দেরি নাই। এ তুমি উপরে বসো, এই গামছা দিয়ে আমি তোমার পিছনে ঢাকা দিই। এবার দিন ভাই চট করে মাস্টারের উপর বসে পড়ো তো। লজ্জা করো না, রাস্তা এসে পড়বে। আরে ধূত করে মনে করা করি নিষ্পত্তি করি, ঝট করে বসে পড়ো তো। ইঞ্জুরি ফুল ইঞ্জুরি ফুল। নীলুদা তুমি মাতালের ধ্যান করে আমাকে ইঞ্জুরি ফুল দেখিয়েছিলে। আমিও দিদি ভাই তোমার উপরে বসে বুঝে দিলাম মুখ্য চাকর হলেও আমিও ইঞ্জুরি ফুল ফুটাতে জানি। নমস্কার। দেখলাম সে সঙ্গে আমি ওজনটাও একটু বুঝে নিলাম। তুমি না ভারী অসভ্য। আমি তো হালকা অসভ্য ছিলাম পেয়ে, এখন তোমাকে ভালোবেসে আমি ভারী অসভ্য। পড়াতে বছর বছর শুধু ফেল। খালারটা কোশ্চেন হয়েছে, সব করে প্রশ্নই আনছি। আমিও স্পষ্ট লিখে দিয়ে এসেছি, হাম তো কামড়ে মে বাঁধ হে। কোশ্চেন দেখে আমার মাথায় যেমন হাত পড়েছে, উত্তর থেকেও পরীক্ষা করতে তেমনি কপালে উঠবে। এমন সুতা করছিল উত্তমের দাগারও করছেন তোরা সব খুব করে না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছে, কোশ্চেন অ্যান্সার সবকিছুই উত্তম হতে পারত। হ্যাঁ, শীঘ্রই মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেবো রেজাল্ট আরো অতি উত্তম হয়ে যাবে। যাও পায়ের ধুলা নেবে না, তার মানে গুরু নিন্দা। তবে শোন, দিন উদরে মহাসভে অভিশাপী আজি, যে হাতে নিবি না তুই মাস্টারের পদধূলি শিরে, সে হাত ধরিয়া তোরে কেউ কভু তুলিবে না ধরে। অভিশাপে আই বুড়ি করিয়া রাখিলে আমায় জগতে মাতারে মহিয়া ভালো। এই আমি বসিলাম তব পদ বলে, করিলাম ষষ্ঠ অঙ্গে প্রণাম, লইলাম পদ ধরিছিলে দয়া করে অভিশাপ লহ ফিরাইয়া। তথাস্থ। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালো দিয়েছিস। কেন তুই সারা পরীক্ষা ভালো দিস না? আরে কি করে দেবো বল, সারাটা জীবন তো সিনেমা থিয়েটার থেকে বেরিয়েছি, লেখাপড়া করলাম কবে? আচ্ছা, অনেক থাকিবার ছেড়ে বা অপরের খাতা থেকে ঢুকে পরীক্ষায় পাস কর। তুমি তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওইভাবে পাস করার মনোবৃত্তি আমার হয়নি। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছর আমি সিনেমাগুলোতেই পড়ে থাকতো, তবু ডিগ্রি নেওয়ার লোভে চুরি করে পাস করতে আমি চাই না। এইভাবে পাস করে করে আমরা আজ দেশে শিক্ষিত সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার।
নইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি দেওয়া ছাত্ররা আমাদের মাঝে হারিয়ে যেত না। ও চাকরি পেত, মর্যাদা পেত, পেত বাঁচার সন্তান না। বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ওদেরকে পথলের পর বছর পথলের পর বছর চোখের জল ফেলতে হতো না। তোমরা পাঠশালা করাবো, তবু গ্রাজুয়েট হওয়ার মিঠাই চুরি করে পাস করতে গিয়ে সে আমার যেন কোনোদিনও না হয়, আমার যেন কোনোদিনও না হয়। তোমার দাদাকে কমন রুমে দাঁড়িয়ে কি লেকচার দিয়ে গেল? ছাত্র হিসেবে অপদার্থ হলো, দাদা হিসেবে কিন্তু আমাকে মায়ের পেটে বোনের মতো ভালোবাসে। কোনোদিন বুঝতে দেয়নি যে ও আমার পাতানো দাদা। তা বটে, চন্দন তোমার সহদর দাদার চাইতে কোনো অংশে কম। বাড়ির লোক তোকে নিতে এসেছে, তবে কয়েকদিন আগে দেখি। বল সামনে কেন, কি হয়েছে বাবার? বল। কয়েকদিন আগে তোর বাবা না, কি হয়েছে বল? তোর বাবা মারা গেছে। কল্যাণী উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে। পাঁচটার পরীক্ষার ক্ষতি হয়, তাই খবরটা তোকে দেয়নি। আর তোর পরীক্ষার শেষে গোপাড়ার রমেশটাকে চিঠি দিয়ে পাঠালাম, আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস। ইতি তোর দাদা। তাহলে তো আর দেরি করা চলে না, 5:30টায় গিয়ে করতে পারি। সেই লোকটা কোথায় চন্দন? অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা আসি পারো। তাই বলে তুমি মন খারাপ করে বসে। হঠাৎ উত্তম যে এমন একটা আঘাত পাবে এ আমি ভাবতেও পারিনি। উত্তমের কথা শুনে তুমি তোমার নিজের কথা যা তুমি লোখার বন্ধুদের সঙ্গে মিশিয়ে নষ্ট পারু। আমি জানি তুমি একটা মানুষের মতো মানুষ হবে। ইচ্ছে করে আমি সে চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে মিশিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি আমার মানুষ হওয়ার স্বপ্ন। সত্য কথা বলতে কি, বাবার দুটি স্ত্রী ছাড়াও বাবার রক্ষিতা রয়েছে পরে তার করে হিসেবে আমার নিজের তুমি যখন বলছো ভালো হওয়ার চেষ্টা করবো, তাহলেই আমি যেখানে যাই নয়নে রাধা প্রেমে
সব আমার চেনা। সে যুগে ছিল যমুনার ঘাট, আর এই যুগে হয়েছে সে কালের রাধা কৃষ্ণ দর্শন করতে হতো বলছি, আর এই কালের রাধা সে বলছে আর বলি কি করবে। আমি তোমাদের বাড়ির কাছে নীলকণ্ঠ কলেজের প্রিন্সিপাল কে না জেনে তা মাস্টার মশাই তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে বড়াই বুঝি তোমাদের রসভঙ্গ হলো। আমাকে বলছো? তুমি তো সে মাস্টার তা দিদি সে মাস্টারকে ছেড়ে বুঝি আবার এই মাস্টারের পাল্লায় পড়েছ। 10টা পুকুরে ডুব দেওয়া কিন্তু কারণ হয় কোন বংশের মেয়ে তুমি? নীলুদা, আমি পারুলের ধর্মদাদা। ধর্মদাদা? হ্যাঁ ধর্মদাদা। দিন যদি আছে তার জ্বলন্ত প্রমাণ করব। এক পায়ের পেটে না জন্মালেও, এক রক্ত আমাদের গায়ে না থাকলেও এই পাঁচানো দাদার সহোদর দাদার চাইতে কোনো অংশেই কম নয়। আপনার নাম? চন্দন। আশীর্বাদ করো নীলুদা, আমি যেন আশীর্বাদ করো, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি। বাবার আমি শুনতে পারি, বিমা তারাই সহ্য করতে পারে না। সবাই আমাদের বংশের ছেলেদের ঘৃণা করে। তোমরাও যেন আমাকে পথের কাটা ভেবে দূরে সরিয়ে যেতে দিও না। তোমাদের সুখী এই গোলাপটিকে একটু ঠাঁই দিও, একটু ঠাঁই দিও। হঠাৎ নয়, কর্তার গুতো হেঁটে আসতে বাধ্য হয়ে সেই যে আমার উপর শিগগির মামনিকে ডেকে নিয়ে আয়। দেখো দেখি কি কাণ্ড। নন্দ না শেষ পর্যন্ত মা মেয়ে বুঝি আমাকে পাগল করে ছাড়বে, পাগল করে। বাবা মৃত্যুর সময় বলে গেছেন আমি যে নিরুপায় বৌদি বারবার বলছি পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। না বৌদি, তা কখনো হয় না। আজ ৩ বছর ধরে তার সঙ্গে আমি ভালোবাসার খেলা খেলে আসছি। তাকে ভুলে অন্য কারোর গলে মালা দিতে আমি পারবো না বৌদি, এই কিছুতেই পারবো না। এছাড়া কোনো উপায় নেই। কিন্তু নেই ভাই, এখনো কিন্তু তোর যা ইচ্ছে তাই কর। বড় হয়েছে, সব কিছু বুঝতে পেরেছি। আজ আর আমি কে? দাদা যখন নাবালক ছিল তখন এই দাদার কথা চলত, এখন আমার পালাও ফুরিয়ে গেছে। তুমি চুপ করো, জীবনের শেষ পর্যন্ত আমি তোমাদের কাছে নাবালকই থাকবো। সত্যি পাগল, আমরা কোনোদিন ভাবিনি যে এতদিন যে দাদা বৌদি না সে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো মেনে চলতে। সেই দাদা বৌদির আদেশ আমি মাথায় নিয়ে কথা দিচ্ছি। পারুলের আশা ত্যাগ করি, বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি সেই মেয়েটিকে বিয়ে করবো বৌদি। ও যাও দাদা, যাও যাও দাদা, যাও বৌদি। আমার বাবুকে বলে দিয়ে এসো 22 লক্ষ টাকা মানের
ছেলেরা কথা দিয়ে কথার খিলাফ করে না। আমি জানতাম বড় বউ পূবের সূর্য পশ্চিম উঠল, তবু আমাদের উত্তম অবাধ্য হবে না। আরে ও কার ভাই দেখতে হবে তো, আমার ভাই। ওকে যে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ, নিজের প্রাণের চেয়ে তুমি আমায় কতখানি অন্য দর্শন দাদার ছিল আমার দাদার আকাশ পাতাল পার্থক্য। আর তোমার এই বৌদি বুঝি তোমায় ভালোবাসে না? তুমি তো গর্ভে না ধরেও আমার গর্ভধারিণী মা হয়েছে বৌদি। মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই ভগবান তোমাকে আমার ঘরে এই সংসারে আমার বৌদি করে পাঠিয়েছি। তুমি না থাকলে আমি মা হারানো জ্বালা কোথায় গিয়ে জোড়াতাম বলো বৌদি। বৌদি লজ্জা পেলে ভাই হয় ভাই হয় প্রজাপতি উঠার সময় হলে একটু লজ্জা হয়েই থাকে। আমি কেন হাসতে পারছি না? খুশিতে আমার মন কেন রেখে উঠছে না? কে যেন একটা অজানা আতঙ্ক আমার সারা হৃদয়ে কাঁপছে, চোখের পাতা ভরে জল আসছে। কে যেন এই বুকের মধ্যে হাহাকার করে গাইছে। কেন 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 এই জ্বালা কেন? কেন রে তুই শুকনা ডালে হলো দই রাশা ভুল ভুলে তুই শুকনো ডালে বন্ধ করো কবিতা, তোমার এই গান দুটি বন্ধ করো। আমি বুঝি পাগল হয়ে যাবো, আমি বুঝি পাগল হয়ে যাবো। তুমি কাঁদছো বাবু? কাঁদছি কই না তো আমার বিয়ে সানাই নহবত বাজবে, ঘর আর উপরে নতুন বউ আসবে। এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে কবিতা? এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে? এই তো আমি হাঁটছি কবিতা, আমি মনের আনন্দে হাঁটছি। আর কোন সারা শব্দ কি জানি বাবু, আমি একজন আদার ব্যাপারী হয়ে দরকার নেই, আজ আমি সমস্ত টাকা ফেরত চাই। দাদু, আরে দাদু, আরে চলে বসে দাদু, বলি বাড়িতে আছো না মরেছো? আজকে আমি শ্রীমান চলে যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলে ডাকি। আর বলবেন না আমার শালা বুড়ো দাদু একটা টুকটুকে করে জুটিয়ে দেবে বলে 6 মাস ধরে টাকা জানিয়েছে। হিসেব করলে তা একটা অঙ্কের বই হয়ে যাবে, অথচ রাত্রিবেলায় কাজ করা। আপনি বলুন মাসি, আজকে আপনি আমি দেখেই বুঝতে পেরেছি যুধিষ্ঠির বাবুর মেয়ে আপনি, যুধিষ্ঠির বাবু আমার দাদু। অতএব সেই সূত্রে কেন বাঁচি না? আমার অপরাধ
জঙ্গলে তুমি বাস করো। এই যে দাদুর বউ মাসি ভাই। দাদুর বউ? তার মানে বাবুর কপালে এমন সুন্দরী বউ জুটলো, অথচ আমার লটারিতে একটা খেতা খেতে উঠলো না। একটা কথা বলবো আমার ছড়ি 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 আপনি আমার দিদি। তা দিদি আপনার কিন্তু ওই বাহাত্তর পুরোর সঙ্গে ঘর করতে তোমার কষ্ট হয় না? আমাকে এখানে নিয়ে এসেছে, নিজেই তৃতীয় পক্ষের বউ করে রেখেছে। আমি শুইখাবে আর ওই বুড়ো শোয় নিচে, সারা রাত না দেখে ঘুমোই, আর আমি সারা রাত বালিশ বুকে চেপে ধরে সেটা কি কষ্ট আমার বলে তোমাকে বুঝাতে পারবো না। বোঝাতে হবে না দিদি, সবই আমি বুঝি। আমি যে তোমার মতো একই মুখের দুঃখ, আমি যে তোমার মতো বালিশ মুখে চেপে রাত কাটাই। আমিও তো তোমার মতো একটা বড় দেরি করে এলে নাতি, বড় দেরি করে এলে। এতদিন আগে যদি আসতে বলো না দিদি, দুঃখে আমার বুকটা ফেলে যাচ্ছে, চোখের জল মাথা মানছে না। এমনই জিনিস বুঝলে ভাড়া, এমনই জিনিস ঘরে ফেলে রেখে সারা পুরোটি ফয়দা হবে। যাচ্ছে আমার গলায় ঝুলিয়ে দিলে আমি জপমালার মতন করে গলায় জড়িয়ে রাখতাম। একটা কেন দিদি, 20, 25, 50 যত ইচ্ছা বলো। দিদি নয় নাতি, দিদি নয়, তুমি আমার নাম ধরে দেখো, বলো সূর্যমুখী, প্রাণ প্রিয়সী সূর্যমুখী। বলো সূর্যমুখী, তুমি কি বলতে চাও? সুন্দরী সূর্যমুখী, রূপসী সূর্যমুখী, অন্য যৌবনা সূর্যমুখী। আমার ব্রহ্মরুদ্র আধা পায়। আরে ও পুটি, যখন একা থাকি পুঁটি বাটি ঘটি টুটি যা খুশি তুমি তাই বলো। আমি তাই বলে একজন বাড়িতে ভদ্রলোকের সাথে মানে আগে আপনার রাতে শ্রীমান শালা ফাটকা। আরে তোর তোমার সাহস তো কম নাই, তুমি আর বাড়ি পর্যন্ত ভাড়া করে না এসে উপায় কি বলুন? টাকা দিতে দিতে হাতের তালু ক্ষয় হয়ে গেছে, অথচ পাত্রীর বেলায় গাছ তোলা। আরে দূর তোমাকে বলছি নাকি? এই বলছি আবার কি বলছো? কি বলছি জানেন নাকি? লেখা বাড়িতে এই লোকে বাড়িতে এসে হাত হয়েছে, আর তুমি তার সঙ্গে রচনা করছো বলে ওই নজরে করলে রক্ষে থাকবে না। তুমি বুড়ি চুরি হলো একটা কথা ছিল।
যুবতী বলতে বস করবার মুরত আছে তোমার? মুরত আছে তোমার? তার মানে